আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার প্রতি অনুভূতি গল্পের 20 নম্বর পার্ট। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো চলুন বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মিথিলা বলল, বিয়েটা হয়তো তোর সাথেই আমার হইতো, তাই না? কিন্তু নিয়তের কি খেলা দেখলি তো? উনি যা চাইবে তাই হবে। আমি বললাম, এখন এইসব ভেবে কি হবে বল? মিথিলা বলল, তুই একবার জানতে চাইলি না আমার সাথে কি হয়েছিল? নিজের ত্যাগটাই দেখলি। মিথিলা প্রায় কেঁদে দিয়েছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। ঠিকই তো, যাকে এত ভালোবাসলাম তার কথাগুলো কেন শুনতে চাইনি? কথাগুলো শুনলে হয়তো রিমির প্রেমে পড়তাম না। কিন্তু এখন মিথিলার জন্য খারাপ লাগা ছাড়া কিছুই করার নাই। আমি বললাম, সরি মিথিলা, অনেক রাগ হয়েছিল তোর উপর। তোকে তো আমি অনেক ভালোবাসতাম, তাই তোর দেওয়া অপবাদ নিতে পারছিলাম না। মিথিলা বলল, কিন্তু একটা কথা মানতে হবে, তুই আমাদের পরিবার, আমার সম্মান আর আপুর সংসার নিয়ে অনেক বেশি ভেবেছিস। থাক না কিছু স্বপ্ন অপূর্ণ, তারপরও তোর প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। তখনই মিথিলার স্বামী কোথা থেকে যেন আসলো। মিথিলা আমাদের পরিচয় করিয়ে দিল। ছেলে দেখতে দারুণ স্মার্ট আর ব্যবহারও অনেক ভালো মনে হচ্ছে। আসলে খারাপের পর ভালোই অপেক্ষা করে। দুলাভাই মারা যাওয়ার 5 দিন পর দোয়ার আয়োজন করা হয়। আমাদের পরিবার সবাইকে যেতে হবে। দোয়া করি আর না করি, দুলাভাইয়ের পরিবারের লোকজন এত ভালো মানুষ, না গিয়ে পারছি না। মাইশাপু তো আমাকে নিজের ভাই মনে করে। পরিবারের সবাই গেলাম, রিমিকেও সাথে নিয়ে গেছি। কিন্তু মাইশাপু আমাদের বিয়ের কথা শুনে এমন রাগ করে বসলো, এখন মাইশাপুকে বোঝানোটাই কষ্টের হয়ে দাঁড়িয়েছে। আমি বললাম, আপু রাগ করছো? মাইশাপু বলল, রাগ করবো না? তোমরা এতদিন হলো বিয়ে করছো, আমাকে একবারও বলনি। বিয়েতে ইনভাইট না করতা, জানাতেও তো পারতা, তাই না? আমি বললাম, আপু বিয়েটা এমনি এমনি হয় নাই। কি যে এক প্যারাতে বিয়েটা হয়, আসার কাছ থেকে না জানলে বিশ্বাসই হবে না তোমার। মাইশা আপু বলল, আমি কি তোমাদের বিয়েতে যেতে বলছি নাকি? জানালে কি ক্ষতি হতো? আমি বললাম, ভয়ে জানাইনি, যদি রাগ করো ইনভাইট করতে পারিনি কেন তাই। মাইশা আপু বলল, কিন্তু এখন অনেক বেশি রাগ করছি, যাও আর কথা নাই তোমাদের সাথে। রিমি বলল, আপু আসলে আমাদের ভুল হয়েছে, এবারের মতো ক্ষমা করে দাও। মাসি আপু বলল, তোমাকে ক্ষমা করলেও অনেককে করব না। অনেক ভেবেছিল আমাকে জানালে আমি আনন্দে সবাইকে সবকিছু বলে দিব। আমি বললাম, আপু তুমি জানলে কিভাবে? আমি আসলে এই জন্য বলি নাই, আব্বু আম্মু শুনলে কষ্ট পাবে তাই। মাইশা আপু বলল, কাল রাতে আশা আমাকে সবকিছুই বলেছে, কিভাবে কি হয়েছে। দোয়া করি সুখের জীবনটা কাটাও। আমি বললাম, ধন্যবাদ আপু, আসলেই তুমি আমার সুইট আপু। মাইশা আপু বলল, হয়েছে, টিপ দিতে হবে। আমি বললাম, অবশ্যই। হুজুর এসে খাওয়া দাওয়া করে দোয়া করে গেল। কথা ছিল আজই বাসায় চলে যাব, কিন্তু দোয়া শেষ হতে রাত 9টা বেজে গেছে। এত রাতে যাওয়াটা ঠিক হবে না। আর এদিক দিয়ে মাইশা আপু সুমি আপু তো জোর করছে। আর আমিও ভাবলাম সুমি আপুর থেকে আজই সবকিছু জানবো। শুধু আমি না, আমার সকল অডিয়েন্স জানবে আমার বাসায় যাওয়ার পিছনে কি এমন প্রমাণ ছিল, আর দুলাভাই কেন এভাবে সিঁড়ি থেকে পড়ে মারা গেল। রাত 10টা বাজে। মাইশা আপু, আশা, রিমি আরো অনেকেই গল্প করছিলাম, আমিও ছিলাম সেখানে। আমি সুমি আপুকে দেখে উঠে গেলাম। আমি বললাম, আপু তোমার সাথে একটু কথা আছে। সুমি আপু মুচকে এসে বলল, কি কথা বলো? আটকে দিয়ে বললাম, আপু কিভাবে প্রমাণ করলা? সুমি আপু বলল, কাল আমি তোমাদের সাথে বাড়িতে যাচ্ছি, সবকিছু সেখানেই বলবো। বাড়িতে অনেক লোক, কেউ শুনে ফেললে সমস্যা হবে। সুমি আপু কেমন ভয়ে ভয়ে আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে কালই শুনবো। আমি বুঝতে পারছি এখানে কিছু গড়বড় আছে, তাই বাড়িতে গিয়েই শোনা ভালো। লোকজন অনেক বেশি, কাপলদের জন্য আলাদা কোনো রুম নেই। ছেলেদের এক রুম, মেয়েদের আরেক রুম। হৃদয় ভাইয়া আমি একই সাথে শুয়ে আছি, আমাদের মধ্যে অনেক কথা হচ্ছে। হৃদয় ভাইয়া নাকি সামনের মাসে 12 তারিখে আশাকে নিয়ে জাপান চলে যাবে। রিমিকে সুখে রাখার জন্য বলছে, আর কোনো কিছু প্রয়োজন জানাতে, আর ভুলে যেন না যায়। আমিও একই কথা বললাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রিমিকে নিয়ে রিমিদের বাসায় যাচ্ছি। রিমির নাকি আঙ্কেল আন্টির কথা খুব মনে পড়ছে। সেখান থেকে এসে বাড়ির দিকে রওনা দিব। ততক্ষণে পরিবারের লোকজন আমাদের জন্য অপেক্ষা করবে। রিমিদের বাসায় যেতেই রিমি আন্টিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিচ্ছে। আন্টিও কাঁদছে। মনে হয় কত বছর পর দেখা। আসলে ভালোবাসাটাই এমনই হয়। আমি গিয়ে আঙ্কেলকে সালাম করে শালাটাকে কোলে তুলে বসলাম। তারপর আঙ্কেলের সাথে কথা বললাম। আন্টিকে সালাম করে কেমন আছেন জিজ্ঞেস করলাম। আন্টি বলল, রিমিকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। কোনোদিন রিমি এক রাতও আমাদের ছেড়ে থাকেনি, আজ 5 দিন কিভাবে থাকলো রিমি? আর বাবা, তোমরা আসবে আমাদের জানিয়ে আসনি কেন? আমি বললাম, আসলে আন্টি আমরা তো সুমি আপুদের বাসায় এসেছিলাম দুলাভাইয়ের দোয়া কামনায়, তাই রিমিকে বললাম চলো এসেছি যখন দেখা করে যাই। আঙ্কেল বলল, মানে কি থাকবা না? আমি বললাম, আসলে আঙ্কেল অনেকদিন পর বাসায় গেছি তো, তাই কিছুদিন বাড়িতে থাকতে হবে। আঙ্কেল বলল, ও আচ্ছা, বাসায় সবাই ভালো আছে? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ। আব্বু মনে হয় 2-1 দিন পর আপনাদের সাথে দেখা করতে আসবে। আন্টি বলল, আজই সবাইকে নিয়ে আসতা। আমি বললাম, আজ কিভাবে আঙ্কেল, আমাদের যেতে হবে, সবাই রেডি হয়ে অপেক্ষা করছে আমাদের জন্য, বাসায় যেতে হবে। আমি আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছি। রিমি আবেগময় মুহূর্ত কাটিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে চলতে বলল। সিএনজিতে বসে আছি। রিমি মন খারাপ দেখে বললাম, রিমি কি হয়েছে, মন খারাপ নাকি? রিমি বলল, আব্বু আম্মু ছোট ভাইটার কথা মনে পড়ছে। আমি বললাম, মন খারাপ কইরো না, কিছুদিন পর তো আবার এখানেই থাকতে হবে।
রিমি বলল, আমি বললাম, আচ্ছা রিমি, আঙ্কেল আন্টিকে দেখে এত কান্না করলাম, একবারও তো থেকে যেতে বলনি কেন? রিমি বলল, আব্বু আম্মুকে ছাড়া থাকতে খারাপ লাগলেও তোমাকে ছাড়া বাঁচবো না। আমি বললাম, আমার মিষ্টি বউ, আচ্ছা মানুষ প্রেম করে বিয়ে করে নাকি বউকে আগের মতো ভালোবাসে না, কিন্তু আমার তো দেখি প্রতিনিয়ত ভালোবাসা বেড়েই চলেছে। বিয়ের আগেও এত ভালোবাসা ছিল না। তোমার মধ্যে কি এমন জাদু আছে বলো তো? রিমি বলল, জানি না। রিমি মনে হয় অনেক খুশি হয়েছে। আপনাদের বলছি, বিয়ে করছেন বউকে ভালোবাসুন, আর সেগুলো মুখে প্রকাশ করুন, দেখবেন আপনার ঘরটাও সুখের হয়ে যাবে। রিমিকে নিয়ে সুমিয়াপুর বাসায় আসার পর আমার আর রিমির দিকে মিথিলা এক নজর তাকিয়ে আছে। মিথিলা হয়তো আমার পাশে রিমির জায়গায় থাকতো, কিন্তু আমি এখন রিমিকে ছেড়ে মিথিলাকে ভালোবাসি কথাটা কিন্তু এমন না। মিথিলার জন্য খারাপ লাগে। আমি আর মিথিলা শুধু ভাই বোন, আর কিছুই না। তবে মিথিলার সাথে কাটানো স্মৃতিগুলো মিথিলার খুব মনে পড়বে। মিথিলার সাথে রিমির অনেক কথা হয়েছে। রিমি সবকিছুই জানে, মিথিলার যে তেমন কোনো দোষ ছিল না, কিন্তু মিথিলা আমার সাথে কথা বলতে চায় না, তেমন দূরে দূরে থাকে সব সময়। বাড়িতে যাচ্ছি, গাড়িতে বসা, ভাইয়া গাড়ি চালাচ্ছে, তার পাশে আব্বু, পিছনে আম্মু, ভাবি, চাচি আর সুমি আপু, তার পেছনে আমি, রিমি, মিথিলা, মিথিলার জামাই তাওসান, মানে মিথিলার জামাই। তাওসান ভাই, একটা ভীতু মেয়ের গল্প শুনবেন? তাওসান বলল, ভীতু মেয়ের গল্প? কি গল্প ভাই? আমি বললাম, আগে শুনেনি না, তারপর বলবেন গল্পটা কেমন হয়েছে। মিথিলা আমার দিকে কেমন করে তাকালো। তাওসান বলল, বলেন শুনি। শুনেন, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটাও ছেলেটাকে ভালোবাসতো, কিন্তু প্রকাশ করতে পারেনি, কারণ মেয়েটা ভীতু ছিল। আমাকে থামিয়ে দিয়ে মিথিলা বলল, অনেক চুপ করবি প্লিজ, মাথা ব্যথা করতেছে। রিমি বলল, অনেক আসলে বিরক্ত লাগছে, চুপ করো তো। তাওসান ভাই বলল, আচ্ছা ভাই, বাসায় যাওয়ার পর না হয় বললেন, ঘরের বউ রেগে গেলে অনেক সমস্যা। রিমিকে রাগানোর জন্য বললাম, ঠিক ভাই, বিয়ে কইরা ফাইসা গেছি, মানুষ কেন যে বিয়ে করে। তাওসান ভাই বলল, কিন্তু ভাই আমি অনেক সুখে আছি মিথিলাকে পেয়ে। তাওসান ভাইয়ের এই কথা শুনে রিমি রেগে আগুন। এটা কি করলো তাওসান ভাই? আমার কথার বিরুদ্ধে গিয়ে আমাকে রিমির কাছে ফাঁসাই দিল। রিমি আমার কানের কাছে বলছে, আগে বাসায় চলো, বিয়ে করে কেমন ফাঁসা গেছো, বিয়ে করছি। আমি চুপ মেরে গেলাম। রাস্তায় অনেকে অনেক কথাই বলছে, কিন্তু আমি বোবা। ভাবি তো বলেই ফেললো, ঠিক আছে রিমি, স্বামীদের এভাবেই টাইট দিতে হয়। যাক, বাসায় এসে ফ্রেশ হয়ে আরামের একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে রিমিকে খুঁজছি, কিন্তু রিমির কোনো খবর নেই। বিকেলের দিকে সুমি আপুকে খুঁজতে গেলাম। সুমি আপু তার বাচ্চাকে কি যেন খাওয়াচ্ছিল। আমি বললাম, আপু আসবো? সুমি আপু বলল, আরে অনেক আয়, তোর কি আবার অনুমতি দিতে হয় নাকি? তা অবশ্য ঠিক, কিন্তু কেন জানি এই বাড়িটা পরপর হয়ে গেছে। আসলে অনেকদিন পর আসা তো, আর যাওয়ার সময় এই বাড়ি থেকে বের করা হয়েছিল। সুমি আপু বলল, ঠিক হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা আপু, বললে না তো কি হয়েছিল সেদিন, আবু সবকিছু কিভাবে জানতে পারলো? সুমি আপু বলল, চাচা যখন তোকে আমার শ্বশুর বাড়িতে দেখে, সেখানে সবার সামনে অপমান করে, তখন আমি নীরবে সবাইকে সবকিছু বলি। আমি বললাম, তুমি বললেই বিশ্বাস করবে কেন? ভাবি তো একবার বলেছিল, বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। সুমি আপু বলল, তোর মনে আছে আশার বিয়েতে তোর দুলাভাই সবকিছু ফাঁস করে, আর আমি পাল্টি মারবে ভেবে মোবাইলে সবকিছু রেকর্ড করি আর সবাইকে শোনাই। আমি বললাম, তারপর সবকিছু ঠিক হয়ে গেছে, আর দুলাভাইয়ের মৃত্যুর খবর খুব রহস্যজনক মনে হচ্ছে। দুলাভাই কি আত্মহত্যা করছিল নাকি? সুমি আপু বলল, না, সেদিন যখন আমাদের বাসায় আসার জন্য রেডি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তখন আমি ধাক্কা দিয়ে ফেলে দিই, কিন্তু খুব সাবধানে, কেউ কিছু বুঝতে পারিনি। সুমি আপুর কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই। কি শুনছি এসব আপু, এটা কিভাবে সম্ভব? আমি বললাম, কিন্তু কেন আপু, তুমি তো বিধবা হলে। তাছাড়া দুলাভাই নিজের ভুল বুঝতে পারছিল। সুমি আপু বলল, কি বলিস ভাই, সে আমার কলেজাগুলোর মনে কষ্ট দিছে, তাদের ভালোবাসা আলাদা করে দিছে, আমাকে মেরে ফেলার ভয় দেখিয়েছে, আমার বোনকে ভোগ করতে চেয়েছে, তোকে বাড়ি ছাড়া করেছে। আমি কি করে এমন মানুষের সাথে থাকবো বল? আমি পারি নাই নিজেকে কন্ট্রোল করতে। মিথিলা যদি আমাকে এইসব কথা আগে বলতো, তখনই আমি রাতে বিষ মেশানো খাবার খাইয়া মেরে ফেলতাম। সুমি আপু কান্না করছিল আর কথাগুলো বলছিল। আমি বললাম, আপু কি বলবো, বলার ভাষা নেই, তবে আমার মনে হয় যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। সুমি আপু বলল, আমি পারি নাই ভাই, আমাকে মাফ করে দে। আমারও শুনে খারাপ লাগছিল সুমি আপু এই কাজটা করেছে। সুমি আপুর সাথে কথা শেষ করে আমাদের বাসায় আসলাম। আব্বু, আম্মু, ভাবি, রিমি এখানেই বসেছিল। আপুর কথাগুলো গোপন করে রাখার জন্য বলেছে, আমিও ঠিক তাই করব। কিছুক্ষণ আব্বু আম্মুর সাথে কথা বলে খাবার খেয়ে বাইরে ঘুরে আসলাম। রাত তখন 11টা। বাসায় এসে ঢুকে দেখি রিমি জেগে আছে। এই রে, আজ বুঝি কিছু একটা হয়ে যাবে। রিমি রাগি লুকে বলল, কই ছিলে? আমি বললাম, এলাকার বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। রিমি বলল, দেখা করতে 3 ঘন্টা লাগে? আমি বললাম, না, অনেকদিন পর দেখা, আড্ডা করছিলাম কিছুক্ষণ। রিমি বলল, ঘরে একলা বউ রেখে তুমি সারা রাত আড্ডা দিবা? ভালো তো, এখনই এত অবহেলা, আর কিছুদিন পর তো আমার কথা মনেই থাকবে না। রিমি মনে হয় অনেক রেগে আসছে। আমি কান ধরে বললাম, আচ্ছা কথা দিচ্ছি, আর এমন হবে না। রিমি বলল, ওকে, ঘুমাতে যাও। আমি খুশিতে আমার লক্ষ্মী বউ বলে বিছানায় শুয়ে বললাম, কিন্তু রিমি আমাকে টেনে তুলে বলছে, আজকে দেরি করে আসা শাস্তি হলো, ফ্লোরে ঘুমাতে হবে। কি আর করার, ফ্লোরে গিয়ে শুইলাম। তবে ভেবে রেখেছি মাঝরাতে বিছানায় ব্যাক করব।
নিচে ঘুম আসছিল না, তাই চোখ বন্ধ করে আছি রিমির ঘুমের অপেক্ষায়। রাত 1টা বেজে গেছে, রিমি ঘুমিয়ে গেছে। হঠাৎই অনুভব করি রিমি আমার পাশে এসে শুয়েছে। রিমি প্রথমে আমাকে হালকা শুয়ে দিল। আমি না নড়ে দেখতে লাগলাম রিমি কি করতে চাই। তবে আমার অনেক হাসি পাচ্ছিল। রিমি আমাকে নিচে থাকতে বলে নিজেই উপরে থাকতে পারছে না, পাগলি একটা। রিমি আস্তে আস্তে আমার বুকের উপরে হাত রাখলো। আমি ঘুমিয়ে গেছি ভেবে সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি আমাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। রিমি, আমার ডাকে রিমি চোখ খুললো। আমি বললাম, রিমি তুমি নিচে কেন? রিমি বলল, আমি নিচে কই, আমি তো তোমার বুকেই আছি। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসবে। ধন্যবাদ।